তামিম ভাই বলল ইন্ট্রো দিয়ে কি হবে। আসলেই তো ইন্ট্রো দিয়ে কি হবে। এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতন ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, উত্তেজনা চরমে থাকার কথা, সেটার বদলে আমার বুকে চিনচিনে ব্যথা। চতুর্থবারের মতন এশিয়া কাপের ফাইনাল তো আমরাও খেলতে পারতাম, সেই প্ল্যাটফর্ম রেডি ছিল, কিন্তু দুঃখের বিষয়ে তরিটা আমরা তীর পর্যন্ত ভেরাতে পারি নাই। নিজেরা নিজেদের নৌকার তলি ফুটা করেছি, কেমনে নৌকাটা ডুবিয়ে দিয়েছি। স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির স্পোর্টসে। হাসান মাহদি আপনাদের সাথে আছি। আর তো মাত্র কয়েকটা ঘন্টা এশিয়া কাপের গ্র্যান্ড ফিনালে হয়ে যাবে, তারপরে আমরা হয়তো বা র্যাপ আপের জন্য আরেকটা এপিসোড করব। এশিয়া কাপের এই জায়গা থেকে আমরা বিদায় নিব। আজকের আলোচনায় প্রতিদিনের মতোই আমার খুবই পছন্দের দুজন মানুষ আছেন। আওয়ার ভেরি ওন মিস্টার এম কায়সার। কায়সার ভাই স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং লেজেন্ডারি ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম ভাই, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুকের চিনচিনে ব্যথাটা ভালো হয় না কেন? অফকোর্স বিকজ আপনি জানেন যে আমাদের কালচার, আমাদের অ্যাচিভমেন্ট বা মজার জায়গাটা অনেক কম, কিন্তু এই বদ্ধ ঢাকা শহরে আমরা এই একটা জায়গায় খুব এনজয় করি ক্রিকেটটা। তো ওই জায়গায় আপনি যখন এরকম অপরচুনিটি পান, যখন আপনার কাজে না লাগাবেন, তাহলে আপনার চিনচিনে ব্যথা বা আফসোস সারা জীবনই থেকে যাবে। আর আপনি কখনোই ওরকমভাবে এস্টাবলিশ দলও হতে পারবেন না, আপনি কখনোই এরকম এস্টাবলিশ প্লেয়ার হতে পারেন না। কেন আজকে আমরা সাকিব হাসানকে মনে করি? এখনও উনি নাই 2 বছর, এখন আমরা সাকিব থাকলে ভালো হতো। কেন বলি? একটাই কারণ, ভেরি মাচ কনসিস্টেন্ট। তারপরে সবাই, তামিম বলেন, মুশফিক বলেন, তো ওই একটা জায়গায় আজকে এস্টাবলিশ দল। হয়তো অনেকে মনে করে আমরা নতুন দল, বাট এটা নতুন দল না। অলমোস্ট সব প্লেয়ার এখানে 8-10 বছরের দলে খেলছে। তো ওই একটা জায়গায় এই চিনচিন ব্যথা দূর করতে হবে। আপনারা হয়তো আমরা সাপোর্ট করতে পারবো, আমরা দোয়া করতে পারবো, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু বা ক্রিকেট বোর্ড অনেক ফ্যাসিলিটি দিতে পারে, পয়সা বাড়াইতে পারে, স্ট্রাকচার বাড়াইতে পারে, কিন্তু তাদেরকে মাঠে খেলতে হবে। এটা আমরা যতই বলি, যদি খারাপ খেলে এটা তাদের দায়বদ্ধতা। আমরা একটা কমপ্লেন করি, যখনই ভালো করে সব অ্যাডভান্টেজ অফিসিয়ালরা নেয়। ঠিক আছে, তারা নেক, তাদের কন্ট্রোল হবে। প্লেয়ারদেরকে দায়িত্বটা নিতে হবে। ভালো করলেও প্লেয়ারদেরকে এটাকে আমরা বাহাবা দিই, খারাপ করলেও সহ্যটা করতে হবে। সহ্যটা করে এটাকে পার্সোনালি না নিয়ে পজিটিভভাবে যদি এটা না করে, আলটিমেটলি ক্রিকেট কিন্তু আস্তে আস্তে নিচে নামছে। যদি আপনি এখনই এটাকে না ঠিক করেন, স্ট্রাকচার তো পরের কথা, অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় প্লেয়ারদের অনেক বড় দায়বদ্ধতা একটা পারফরমেন্স করে কনসিস্টেন্ট ইন থ্রু দ্য ইয়ার। ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় খুবই ল্যাকিংস। আদারভাবে না করলে ওই আপনার সারা জীবন, আপনার তো না, ওদের তো ব্রেড অ্যান্ড বাটার, আপনার এই আফসোসটা সারা জীবন থাকবে। আর তারা তলনে চলে গেলে, তখন উঠতে আসতে গেলে আপনাকে 500% কষ্ট করতে হবে। এখন যেমন আপনি 190 কষ্ট করলে পার পেয়ে যাবেন, একটা লেভেল পর্যন্ত যাবেন, কিন্তু ওটাই না করেন, চরম বিপদ হবে। আলটিমেটলি আমাদের ক্রিকেট এমন জায়গায় চলে যায়, এটা আমাদের জন্য বড় ক্ষতিকর হবে। কায়সার ভাই, নিজেদেরকে কোরবানি দিয়ে এশিয়া কাপের ফাইনাল আমরা দেখতে বসবো। আপনি এই ফাইনালটাকে কিভাবে দেখছেন? কাকে এগিয়ে রাখছেন, কেন এগিয়ে রাখছেন, এবং রেজাল্ট কি হতে যাচ্ছে? প্রথম কথাটা হলো যে আপনি যে শব্দটা ইউজ করলেন, কোরবানি এবং চিনচিনে ব্যথা, আমি এগুলো শুনছিলাম। আমার কিন্তু বুকে চিনচিনে ব্যথা করছে না। কারণটা হলো যে আমি বাংলাদেশের ম্যাচের পরে একটা জোরে নিঃশ্বাস নিয়েছিলাম। আপনি ওই গানটা গান বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। সেটা হলো যে আমি বাংলাদেশ দলের সেই আপনি ভারতের সাথে সেই ম্যাচের পর আমি একটা জোরে নিঃশ্বাস নিয়েছিলাম। তারপরে আমার কাছে মনে হয়েছে যে নিঃশ্বাসটুকু স্বাভাবিক হয়ে গিয়েছে। আর বাংলাদেশ দল যেরকমভাবে এই টুর্নামেন্টে ক্রিকেট খেলেছে, তাতে they don't deserve to play in the final. আপনি যদি আমাকে বাস্তবতার কথা চিন্তা করতে বলেন, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা এই টুর্নামেন্টে ফাইনালে খেলা উচিত ছিল। আপনি যেরকমভাবে শ্রীলঙ্কা খেলে এসেছে, তাতে আজকে যদি পাকিস্তান এবং ভারত এবং শ্রীলঙ্কা যদি এই টুর্নামেন্টের ফাইনালে খেলতো, তাহলে আমার মনে হয় যে সেটা পারফেক্ট একটা হিসাবটুকু হতো, বা আপনি কম্পিটিশনটা সেরকমভাবে, আমার কাছে মনে হচ্ছে যে এশিয়া কাপের এই ফাইনালটা তখন সেরকমভাবে একটা মর্যাদা পেত। ফাইনালে কাকে এগিয়ে রাখছেন সেই প্রসঙ্গ যদি বলতে হয়, দেখুন আপনি ভারত যেরকমভাবে আপনার এখন সুপার ক্রিকেট খেলছে বা ডোমিনেটেড ক্রিকেট খেলছে, তাতে নিশ্চিতভাবে তারা আজকে কিন্তু হট ফেভারিট হিসেবে এখানে নামবে। এটা সবাই জানে, ইভেন পাকিস্তান পর্যন্ত এটা জানে। তারা যদি আজকের এই ম্যাচটা জিতে যায় পাকিস্তান, তাহলে সেটা কিন্তু মানে এক অর্থে বলতে পারেন যে এই টুর্নামেন্টের বড় আপসেট হবে। এখন ভারত পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা এমন ক্ষীণ পর্যায়ে চলে গিয়েছে যে পাকিস্তান যদি ভারতকে হারায়, তবে সেটা আপসেট হিসাবে কাউন্টেবল হবে। এই হিসেবটাই কিন্তু জানান দিচ্ছে যে এই দু দলের আগের যেরকমভাবে আমরা বলতাম যে মহারণ, দ্বৈরথ অথবা ক্লাসিকো, আমার মনে হয় না যে এখন আর এই পর্যায়ে চলে এসেছে। এর অন্যতম কারণটা হলো যে টানা
অনেকগুলো ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে কায়দায় জিতেছে, হ্যাঁ আপনি জিততেই পারেন, আপনি একটা ম্যাচ হারতে পারেন, কম্পিটিশন করে হারতে পারেন, কিন্তু যখন আপনি একতরফাভাবে কোনো একটা ম্যাচ জিততে যাবেন, থাকবেন, তখন সেখানে আর প্রতিদ্বন্দ্বিতা খোঁজার আমার মনে হয় কোনো মানে হয় না। তারপর আমি আশা করব ক্রিকেটের ভক্ত হিসাবে যেন ফাইনালটা আমাদের ম্যাড় ফাইনাল না হয়, আমরা যেন একটা চমৎকার টান উত্তেজনার ফাইনাল দেখতে পাই। যে ম্যাচটা আমরা দেখেছিলাম গত ম্যাচে শ্রীলঙ্কা এবং ভারতের সেই ম্যাচটাতে, যেটাতে আপনার সুপার ওভারের ম্যাচটা গড়িয়েছে। ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু সুপার ওভারের আগে আমরা দেখেছি 2007 সালের যে টি-20 বিশ্বকাপ হয়েছিল 2007-এ আপনি সাউথ আফ্রিকায়, যেটাতে আমরা খুব ভালো পারফরমেন্স করেছিলাম, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমরা শুরু করেছিলাম। সেই বিশ্বকাপের ফাইনালও কিন্তু ভারত পাকিস্তান হয়েছিল, 5 রানে পাকিস্তান হেরেছিল ফাইনাল ম্যাচটা। তো সেরকম উত্তেজনাপূর্ণ বা টান উত্তেজনাপূর্ণ ম্যাচটা যদি আজকে এশিয়া কাপের এই ম্যাচটা হয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ভারত বনাম পাকিস্তান এই যে ট্যাগলাইনটা একটা পারফেক্ট মর্যাদা পাবে। তবে মনে রাখতে হবে ভারত এখানে নিশ্চিতভাবে হট ফেভারিট এবং ভারতের পক্ষেই আজকে বাজির দর বেশি থাকবে। তবে সেই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সবসময় কিন্তু আপনি ফেভারিট দল জেতে না, আর সবসময় যে দলের পক্ষে বাজির দর বেশি থাকে তারা কিন্তু জেতে না, এটাও মাথায় রাখতে হবে। বেলিম ভাই, শ্রীলঙ্কা লাস্ট ম্যাচে ইন্ডিয়ার 202 রানকে টাই করেছে, জিততেই পারতো তারা, ম্যাচটা তাদের একদম গ্রিপের মধ্যে ছিল, ফাইনালি সুপার ওভারে শ্রীলঙ্কা হেরেছে। এই যে শ্রীলঙ্কার একটা কি বলবো আমি, যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এইটা কি পাকিস্তানকে ফাইনালের আগে একটা বাড়তি আত্মবিশ্বাস দিল? না, আই ডোন্ট থিঙ্ক সো। কেন আপনি নিজে যখন ভালো না খেলবেন, অন্যকে আপনার চিন্তা ইন্সপায়ার পেতে পারেন না। আর আমি সবসময় বিশ্বাস করি, সবসময় পরিসংখ্যান দিয়ে তো আর বিবেচনা করা যায় না সবসময়। বাট ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে পাকিস্তান আজকে ফাইনাল, ইন্ডিয়ার একটা অজান্তে একটা প্রেশার থাকতে পারে। কেন ফাইনালের? হ্যাঁ, যে না ফাইনাল প্রেশার না, ওরা যেভাবে খেলে আসছে, তো এটা কিন্তু যেটা কাইসার ভাই একটা সুন্দর লাস্টে বললেন, কে বড় বাজি হয়তো অনেক সময় পাকিস্তান আপসেট হবে, বাট পাকিস্তান হয়তো চিন্তা করতে পারে, কেন আমাদের তো আমরা ভালো খেলছিই না। আর টি-20 ফর্মেট তো, ওরা আজকে একটা সারপ্রাইজ প্যাকেজ হলেও হতে পারে, কে আমরা আজকে অ্যাটাক করে খেলবো, যে এগেনস্ট বাংলাদেশে কিন্তু এটা অনেক বড় বুস্ট আপ। কারণ বাংলাদেশে ওরা কিন্তু অলমোস্ট কখনো ওরা ম্যাচে ছিল না, মানে ব্যাটিং করছিল পাকিস্তান, আফ্রিদির 6 মারার পরও ছিল না। তারপর যখন 3টা উইকেট বাংলায় যেভাবে নিজেরা আউট করেছে, নিজেকে ওরা আউট করে নেয়, বাংলাদেশ আউট হয়েছে, নিজেরা আউট হয়েছে। তো ওই একটা জায়গা থেকে ওই একটা নিষ্পাপ হতে পারে, ড্যাসপারেট খেলেছিল। কিন্তু ওরা 3 উইকেট যাওয়ার পরে আপনি ওদের ফিল্ডিং বলেন, বডি ল্যাঙ্গুয়েজ বলেন, ড্যাসপারেট আমরা জিততে হবে, এটা ওরা এটা বিশ্বাস করেছে, যদি এটা আমরা পার পেয়ে যাই আমরা ফাইনালে কিছু ডিফারেন্ট করবো। কেন জানে ওদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে। আজকে দেখা যাক, কেন মাঠের খেলা তো অলওয়েজ ডিফারেন্ট খেলা, তো ওই একটা জায়গায় পার্থক্য স্টিল আমি মনে করি 5 আর 10 পার্থক্য যদি আপনি বিবেচনা করেন। আজকের ফাইনাল লাস্ট পারফরমেন্স বলেন, ইন্ডিয়া যদি 10 হয়, পাকিস্তান 5 হয়, তো ওই একটা জায়গায় তারা যদি মানে যেটা আলটিমেটলি কিন্তু কেউ কাউকে বুস্ট আপ করতে পারে না, হয়তো আইডিয়া দেয়, কিন্তু ওরা যদি নিজেকে দলগতভাবে পার্সোনালভাবে যদি বুস্ট আপ করে, কি আমরা এই খেলাটা খেলতে চাই, বেস্ট শো দিতে চাই, এটা হতে পারে ইন্ডিয়ার কিছু হয়তো। আর ইন্ডিয়াও আমাদের মতোই ধরে নিয়েছে কি না, কেয়ার করবে না, যেটা আমাদের ক্রিকেট একটা ভাষায় বলে গ্রিন লাইন, ইয়েলো লাইন, রেড লাইন। তো ইন্ডিয়া আছে একদমই মানে গ্রিন লাইন, ওভার কনফিডেন্স সব কিছু মিলায়, আর পাকিস্তান আছে একদম রেড লাইনে। তো ওই জায়গায় তারা একটা কামব্যাক করে, ইয়েলো লাইনে চলে আসে, তো অবশ্যই কিছু হতে পারে ফাইনাল। আর যেহেতু আমাদের বাংলাদেশ নাই, আমরা সাপোর্ট করি ক্রিকেটকে, তো এইটা একটা যেটা বললেন যে ভালো খেলা হলে আলটিমেটলি এটাও কিন্তু আমাদের ক্রিকেটে এখনও বাংলাদেশের পরে আমি মনে করি সাপোর্টার কিন্তু ভাগ হয়ে যায়, ইন্ডিয়া পাকিস্তান 50-50। তো এটা যদি টপ খেলা হয়, একদম পুরো মানে মরা খেলা না হয়, এটাও কিন্তু আমাদের ক্রিকেটের কালচার, আমি সবসময় বলি এটাও আমাদের একটা এফেক্ট ফেলবে, মানে ইমপ্রুভের ক্ষেত্রে আমাদের ক্রিকেটে। যেহেতু আপনি জানেন 3-4 মাস আগেও কিন্তু অনেক ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, এনজয় করছিল না, কিন্তু আবার কিন্তু টি-20তে ভালো করাতে কিন্তু পাবলিক আবার আসছে। তো সেম ইন্ডিয়া পাকিস্তান যে ওয়েভটা ছিল ওটা নাই এখন, বাট যদি আজকে টপ খেলা হয়, এই ওয়েভটা আমাদের ক্রিকেটের জন্য কন্টিনিউ বা ভালো হতে পারে। এক্স্যাক্টলি কায়সার ভাই, আমরা শ্রীলঙ্কা ম্যাচে দেখলাম স্পেশালি পাতুম নিশাঙ্কার একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, একটা দুর্দান্ত 100। পাকিস্তান টিমে এরকম কোনো কি প্লেয়ার আছে যে কিনা ইন্ডিয়ার বিপক্ষে এরকম একটা ইন্ডিভিজুয়াল ইনিংসে অথবা একটা দারুণ পার্টনারশিপে ম্যাচটা খুব কঠিন বানিয়ে ফেলতে পারে? আপনি ব্যাটিংয়ের কথা বলছেন? এক্স্যাক্টলি ব্যাটিংয়ের কথা। ব্যাটিংয়ের কথা বললে আপনাকে অবশ্যই আমি মনে করি যে 1 থেকে 6 নম্বর পর্যন্ত যে ব্যাটার রয়েছেন তাদেরকেই সেই দায়িত্বটুকু পালন করতে হবে, এবং সেখানে যদি একদম স্পেসিফিকলি এরকম কোনো প্লেয়ার, যেমন ধরেন অভিষেক শর্মার কথা যদি বলি, অথবা পাতুম নিশাঙ্কার কথা আমি যদি বলি, কুশাল মেন্ডিস অলসো ভেরি গুড, পাকিস্তান দলে ওইরকম কোনো কি প্লেয়ার আছে যেই প্লেয়ার আসলে একটা ম্যাচ
মানে সিঙ্গেল হ্যান্ডেডলি চেঞ্জ করে দিতে পারে? ফাকর জামান। ফাকর জামান তিনি যেহেতু, কেন আমি বলছি, তার অন্যতম কারণটা হলো যে তিনি ওপেনার উপরের দিকে খেলেন এবং খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। এবং কিন্তু কাসের ভাই একটা কথা, আবার প্রশ্নটা আমার এরকম জাগে যে সাহিবজাদা ফারহান এবং তার সাথে সাইম আইয়ুবকে দিয়ে তারা ওপেন করাচ্ছিল। এই আলোচনাটা আমি শুনছিলাম, শোয়েব আক্তার একটা জায়গায় প্রশ্ন তুলেছিলেন যে ইন্ডিয়ার বিপক্ষে যখন পাকিস্তান ভালো করছিল বা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেই টিমের ফাকর জামান ওপেনার, তাকে কেন নাম্বার 3-তে খেলানো হচ্ছে, এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে। দেন লাস্ট ম্যাচে আমরা দেখেছি ফাকরকে ওপেন করানো হলো। না, এর অন্যতম কারণটা হলো যে সিয়াম আইয়ুব আপনার আর সাহেবজাদা ফারহান, এই দুজনকে আপনি এই টুর্নামেন্টে খেলতে আসার আগেই তারা প্ল্যানিংটা করে নিয়েছিলেন যে তারা দুজন ওপেন করবেন, বাট প্রবলেমটা তৈরি করেছেন কিন্তু সিয়াম আইয়ুব। আপনি যখন 6টা ম্যাচের মধ্যে 4টা শূন্য মারবেন, তখন সেই ওপেনারের উপর আপনার কিন্তু আস্থাটুকু রাখা যায় না। ইভেন এই ওপেনার আপনি টানা 3 ম্যাচে শূন্য করেছিলেন, তারপরেও তাকে আপনি দিয়ে ওপেন করানোর মতো ঝুঁকিটুকু নিতে পারেন না। এই কারণে ফাকর জামানকে তারা 3 থেকে এনে ওপেন করিয়েছে, এবং আমার মনে হচ্ছে যে আজকেও তারা সেই কাজটুকুই করবে। আর ফাকর জামান যদি আপনি উপরের দিকে, ফাকর জামানের সবচেয়ে বড় সুবিধাটা হলো যে তিনি বাউন্ডারি ক্লিয়ার করে খেলতে পারেন, মানে 30 গজের উপর দিয়ে হাঁকাতে পারেন, এবং শুরুর দিকের পাওয়ার প্লেটাকে আপনাকে ইউজ করতে হলে এই শক্তিটা আপনার আসতে হবে। দেখুন অভিষেক শর্মা কেন পারেন, কারণটা হলো যে শুরু থেকে তিনি যেটি করেন যে মাত্র 2জন ফিল্ডার বাইরে রয়েছে এবং ওভার দ্য টপ খেলেন, প্রচুর ওভার দ্য টপ খেলেন, এবং যে 2জন ফিল্ডার বাইরে রয়েছেন ওদিকে তিনি শর্টস খেলেন না, কারণ পুরো মাঠটা কিন্তু ফাঁকা রয়েছে। শর্টস তিনি জায়গা তৈরি করে শর্টস বানিয়ে নেন এবং যেখানে খেলতে চান সেখানেই বলটাকে পাঠানোর সামর্থ্যটুকু তারা রাখেন। এই কাজটুকু আমি মনে করি যে ফাকর জামানেরও রয়েছে। তবে একটা ম্যাচে তিনি এর আগে ভালো করেছিলেন, 50 হাঁকিয়েছিলেন, কিন্তু বড় প্রবলেমটা হলো যে ওপেনাররা তার কাজটা, বা উপরের দিকে ব্যাটাররা তার কাজটাকে যদি পুরো মাত্রায় না করতে পারেন, তখন দেখবেন যে আপনি বাকি কাজটুকু করার দায়িত্ব পড়ে মিডল অর্ডার অথবা লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে। তো অভিষেক শর্মার সুবিধাটা হলো যে তিনি বল বেশি নষ্ট করেন না। তিনি যদি আপনি 30 বলও খেলেন, 30 বলে দেখবেন তিনি 60-65 করে ফেলেছেন। এর ফলে যেটি হয় যে তিনি আউট হয়ে গেলেও পরের ব্যাটারদেরকে এসে কিন্তু ইনিংস সাজাতে হয় না, তখন কিন্তু তারা মোমেন্টামটা ধরে রাখলে হয় এবং সেই গড়ে দেওয়া ইনিংসের উপরেই তারা কিন্তু হেঁটে চলে যান। কিন্তু পাকিস্তানের প্রবলেমটা হলো যে আপনি 30 বল খেললেন কিন্তু 45 রান করে আউট হয়ে গেলেন, আপনার তখন মিডল অর্ডারে যারা থাকেন প্রেশার পড়ে যায়, তাকে আবার নতুন করে ইনিংস রিবিল্ড করতে হয়। সো যতবার আপনি এই ইনিংস রিবিল্ড করবেন ততবার কিন্তু আপনার বল নষ্ট হচ্ছে, সময় চলে যাচ্ছে, সব কিছু মিলে একটা বাড়তি প্রেশারে চলে আসেন, যে কাজটুকু ভারতীয় ব্যাটারদেরকে করতে হয় না। পার্থক্যটা কিন্তু এখানেই। হয়তো অনেকে মনে করবেন যে খুবই ক্ষীণ পার্থক্য, কিন্তু এটা অনেক বড় পার্থক্য গড়ে দেয়। আমি মনে করি যে আজকের এই ম্যাচে পাকিস্তান যদি জিততে চায় তাহলে পাকিস্তানকে 2 জায়গায় ভালো করতে হবে। ওপেনিংয়ে ব্যাটিংটা ভালো করতে হবে এবং ওপেনিংয়ে বোলিংটাও ভালো করতে হবে। ব্যাটিংটা ভালো করতে হবে কী কারণটা হলো যে পাকিস্তানের এর আগে আমরা দেখেছি যে আপনার শুরুটা ভালো হয়নি, এবং বড় চ্যালেঞ্জের বিষয়টা হলো জসপ্রীত বুমরা আগের ম্যাচে খেলেননি, রেস্টে ছিলেন, এবং এই ম্যাচে তিনি জানেন যে অল ইম্পর্টেন্ট ম্যাচ এবং তিনি বিগ ম্যাচের হিরো সবসময় কিন্তু হয়ে থাকেন। সো জসপ্রীত বুমরাকে এখানে ফেস করতে হবে পাওয়ার প্লেতে পাকিস্তানি ব্যাটারদের জন্য। এই কারণে চ্যালেঞ্জটা অনেক বড়। উল্টো দিকে যদি বলি তাহলে দেখবেন যে আপনি শাহিন শাহ আফ্রিদিকে ফেস করতে হবে কাকে? অভিষেক শর্মাকে, যিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। সামনে যাকে পাচ্ছেন তাকে কিন্তু মুড়ি মুড়কির মতো উড়িয়ে দিচ্ছেন। 6 ম্যাচে 309 রান, এভারেজ 51.1, স্ট্রাইক রেটটা বলুন, স্ট্রাইক রেট 202, রাইট। আর কিছু লাগে না তো। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে টানা 7টা ম্যাচে 30+ ইনিংস রান করেছেন তিনি, হাফ সেঞ্চুরি করছেন, এবং এখন এশিয়া কাপের ইতিহাসে হাইয়েস্ট, টি20 ফরম্যাটে হাইয়েস্ট টুর্নামেন্টে না, এশিয়া কাপের ইতিহাসে হাইয়েস্ট রান। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি প্রত্যেকটা ম্যাচে 200+ স্ট্রাইক রেট। টি20তে কিন্তু এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি অনেক সময় আপনার অ্যাভারেজ খারাপ হতে পারে, কিন্তু আপনি স্ট্রাইক রেটটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। টি20তে স্ট্রাইক রেট দিয়ে কিন্তু একজন ব্যাটসম্যানকে কাউন্ট করা হয়। কাসের ভাই, আমি এই আলোচনাটা একটু জাভেদ ভাইয়ের হাতে তুলে দিই। জাভেদ ভাই, পাকিস্তান দলটাকে যিনি ক্যাপ্টেন্সি করছেন তার নাম সালমান আলী আগা। সালমান আলী আগার মানে টি20 ক্যারিয়ারের স্ট্রাইক রেট হচ্ছে 110-এর একটু কম, হালকা স্লাইডলি কম, এবং তিনি এই পুরো টুর্নামেন্টে 6 ম্যাচে রান করেছেন 62। আমি হিসাব করে 62 বা 64, 1-2 রানে দিক সেদিক হইতে পারে। তো সালমান আলী আগার ক্যাপ্টেন্সিতে পাকিস্তান দল, মানে এটা ইতিহাসের সবচেয়ে দুর্বল পাকিস্তান দল বলা হচ্ছে। আপনি এগ্রিড? না, অফকোর্স আপনি যেটা কোশ্চেন করেছিলেন যে কে পাকিস্তানের গেম চেঞ্জার হতে পারে, তো একটা নাম স্যার আসে নাই। কেন আসে নাই? একমাত্র উনি বোধহয় এই পুরো দলের যারা ব্যাটসম্যান আছেন, যে ভুল না হয়ে থাকি 129 স্ট্রাইক রেট,
ফাকার জামানের কথা বলছি, আর সবার 117, 109, 121 বোধহয় হাইয়েস্ট। তো আপনি যখন T20 ফরম্যাটে খেলবেন, অ্যাভারেজ হতে পারে। হাসান নিয়াজ যে প্লেয়ারটা আছে তার স্ট্রাইক রেট 170-এর কাছাকাছি, বাট খুব বেশি কয়টা ম্যাচ খেলে না, অল্প কয়টা ম্যাচ খেলে। আপনি কাউন্ট করতে পারেন না। তো আপনি যারা কনসিস্টেন্ট 1 থেকে 6, তো ওই একটা জায়গায় ওয়ান ম্যান শো করা পাকিস্তানের খুব ভেরি টাফ। আর যেটা আপনি বলছিলেন যে দুর্বল দল, হ্যাঁ অবশ্যই দুর্বল দল একটাই বড় কারণ, কারণ তাদের বোলিংয়ে হয়তো এই টুর্নামেন্টে একটু ফর্মে আছে কিছুটা হলেও, কিছুটা শাহিন আফ্রিদি আবার একটু ব্যাক করছে, সেটাই। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে আপনি যখন 117, 120 নিয়ে আপনি জিততে পারবেন না, যেটা আমাদের দল অনেক সমালোচনা হয়েছে, আমাদের ক্যাপ্টেন শান্তকে নিয়ে 109 স্ট্রাইক রেট, তো ওদেরও সমালোচনা হচ্ছে। তো আপনি যখন T20 ফর্মেটে ওয়ান ম্যান শো জিততে যাবেন, আপনাকে ইউ হ্যাভ টু স্ট্রাইক রেট 140+। তাহলে জাভেদ ভাই, যে স্ট্রাইক রেট নিয়ে আসলে কথা, যে স্ট্রাইক রেটের কথা চিন্তা করে আপনি বাবর আজম এবং রিজওয়ানকে বাদ দিলেন, তো তার চেয়ে বেটার কোন ক্যাপ্টেনকে আপনি দিয়েছেন যার স্ট্রাইক রেট ভালো? এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। এটাই আমি বলি, আমাদের কালচারে এই জিনিসটা অনেক কাউন্ট হয়, স্পেশালি পাকিস্তান বাংলাদেশের ক্ষেত্রে। এটা আমি দেখি শ্রীলঙ্কা কিন্তু এত মাতামাতি হয় না, একটা প্লেয়ার যখন টপ খেলে ওকে নিয়ে একটা অ্যাভারেজ থাকে। ইভেন ইন্ডিয়া তো সবসময় ভালো খেলছে লাস্ট 10 বছর যাবত, তো বা কেউ বাদ পড়লে এটা নিয়ে কোনো কমেন্ট হয় না। আমাদের যখনই প্রবলেম হয়, বাদ পড়লে ওকে নিয়ে মাতামাতি ঢুকানোর জন্য, আর যখন যে থাকে ওকে বাদ দেওয়া অস্থির হয়ে যায়। সেম পাকিস্তানের সেম ওই ফরম্যাটের দল কিন্তু হয়ে গিয়েছে এখন প্রচুর। আপনি দেখেন ওকে বাদ দেওয়ার জন্য পুরা পাকিস্তান মানে লেগেছিল। ফেসবুক বলেন বা এটা প্লেয়ারদের বলেন যে ওরা স্লো খেলে, স্টার্ট কম করে, বাবর আজমের কথা, রেজনের কথা বলছে। সেম আবার ওদেরকে বাদ দেওয়ার নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, ওই জায়গায় এই প্লেয়ারটা আসছে 109, 120। তো এইটা আলটিমেটলি এফেক্ট কিন্তু প্লেয়ার। আমি সবসময় বলি পলিসিটা খুব ইম্পর্টেন্ট। যারা বাইরে থাকেন, সিলেক্টর বলেন, কোচ বলেন, আপনাকে ওই প্রেশার নিতেই হবে। আপনি যখন একটা প্লেয়ারকে বাদ দিবেন, সমালোচনা হবে, ওই প্রেশারটা নিতে হবে। কাইসার ভাই সমালোচনা করবে, আপনি করবেন, আমি করব, কিন্তু আমাদের ওই প্রেশারটা যেটা লাস্ট প্রোগ্রামে বলেছিলেন কে মিডিয়ার প্রেশার রাখতে পারে নাই। তো এটা ওই যখন তাদের তো কাজ আলটিমেটলি শেখানো না টপ, কেন আমরা বাংলাদেশের বড় কোচ নিয়ে আসি, নামি দামি কোচ নিয়ে আসি, যাতে ওই যে সমালোচনার প্রেশার রাখতে পারে। আর সাংবাদিক যে অনেক কমেন্ট করবে বা সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, তো ওই জায়গাটার জন্য পাকিস্তানটা অনেক এফেক্ট হয়েছে। যদি আপনি এইভাবে করে, পাকিস্তান দল এই জন্য তারা এখন এত গ্রেট বলার বা গ্রেট প্রডিউস করেছে, বাট তারা খুব একটা অর্ডিনারি দল মনে হচ্ছে। এটার বড় কারণ হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার এফেক্ট বলেন, বা তাদের ওই চেঞ্জ করা বলেন, একজনকে এস্টাবলিশ ব্যাটসম্যানকে বাদ দিয়ে নতুন ব্যাটসম্যান, এটা এফেক্ট এখন পাচ্ছে পাকিস্তান। কাইসার ভাই, এই ম্যাচে ইন্ডিয়াকে হারানোর জন্য পাকিস্তানকে আসলে কি করতে হবে? যেটি বললাম যে শুরুটা, আপনি ব্যাটিংয়ের শুরুটা খুবই ইম্পর্টেন্ট, আবার বোলিংয়ের শুরুটাও খুবই ইম্পর্টেন্ট। এই দুই জায়গায় এই দুই জায়গায় যদি পাকিস্তান চমকপ্রদ কোনো পারফরমেন্স দেখাতে পারে এবং ভারতকে একটু চিন্তায় রাখতে পারে, হয় কি যে আপনি যখন দেখবেন যে খুব সহজভাবে স্টিয়ারিং হুইল ধরে রয়েছেন এবং গাড়ি খুব সহজভাবে চলছে, তখন সেখানে কিন্তু আপনার কষ্ট করতে হয় না সেই গাড়ি চালানোর জন্য। বাট রাস্তাটা যদি একটু আপনি বন্ধুর করে দিতে পারেন, একটু এবড়ো থেবড়ো করে দিতে পারেন, তখন আপনাকে একটু সতর্ক হতে হবে। পাকিস্তানকে যদি এই ম্যাচে জিততে হয়, তাহলে ভারতের সেই সহজভাবে যে চলে আসছে তারা, এই কাজটুকু কঠিন করে দিতে হবে। ম্যাচের মাঝখানে এমন কিছু তৈরি করতে হবে, আমি বলছি না আপনি ঝগড়াঝাটি করবেন, পারফরমেন্স আপনাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে আপনাকে ভারত একটু চিন্তা করে যে ইয়েস একটু শক্তিশালী প্রতিপক্ষ তারা, বা তারা আমাদেরকে একটা বিপদে ফেলতে পারে। তবে ভারতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে 6টা ম্যাচ তারা খেলেছে, এই 6টা ম্যাচে তারা কিন্তু বিভিন্ন ধরনের একটা ক্রিকেট ম্যাচ টুর্নামেন্ট জেতার জন্য যে ধরনের এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন, সেই এক্সপিরিয়েন্সগুলো তারা কিন্তু পেয়ে গিয়েছে। অনেক ম্যাচে তারা কিন্তু আপনার চেঞ্জ করেছে, ব্যাটিং অর্ডার চেঞ্জ করেছে। সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার পরও তাকে তারা ব্যাটিংয়ে নামিয়েছে অক্ষর প্যাটেলকে তার আগে, এবং আপনার মিডল অর্ডারেও তারা প্রচুর চেঞ্জ করেছে। আপনি তিলক ভার্মাকে উপরের দিকে নিয়ে এসেছে, শিবম দুবেকে উপরে সুযোগ দিয়েছে। এটা হলো যে আপনি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া, ফাইনাল ম্যাচের আগে আপনি পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া। এবং ভারতের আরেকটা বড় পরীক্ষা আমি মনে করি যে তারা পাশ করেছে, সেটি হলো তারা জেনেছে যে বিপদে পড়লেও কি করে সেই বিপদের গর্ত থেকে উঠে দাঁড়াতে হয়। সেই ম্যাচটা তারা পেয়ে গিয়েছে লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে। বড় ধরনের সমস্যায় ছিল, কিন্তু তারপরও তারা সেই ম্যাচটা যে কোনোভাবে হোক জিতেছে। তো দিস ইজ কল মানে আপনার কামব্যাক ওয়ার। আপনি এই কামব্যাক ওয়ারে যদি আপনি জিততে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে অনেক সময় জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। তো এই এক্সপিরিয়েন্সটা ভারতের দলের হয়ে গিয়েছে অন্তত এই টুর্নামেন্টে আমি মনে করি। আর সবাই খুব ফর্মে রয়েছে। আপনার যাদের যে কাজটুকু, সেই কাজটুকু তারা খুব দায়িত্বশীলভাবে পুরো জিনিসটা পালন করছে। যে উদাহরণটা আপনি বললেন যে পাকিস্তানের যে অধিনায়ক, তিনি মাত্র 100 রানও করেননি এই পুরো টুর্নামেন্ট জুড়ে, ঠিক একই অবস্থা কিন্তু ভারতীয় ক্রিকেট দলেরও রয়েছে। সূর্যকুমার কিন্তু খুব যে ভালো পারফরমেন্স করছেন তা কিন্তু না, তিনি আউট অফ ফর্মে রয়েছেন এবং গত ম্যাচে আউট অফ ফর্মে ফেরার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু তারপরে তিনি পারছেন না। বাট সুবিধাটা হলো যে
আপনি পাকিস্তানের যে ম্যাচ উইনারের কথা জিজ্ঞেস করলেন, আমিও একজনের কথা বললাম, উনিও কিন্তু তার নামটাই উচ্চারণ করলেন। ওয়ারেস আপনি ভারতের দিকে যদি যান তাহলে 1 থেকে 11 জন সবাই কিন্তু ম্যাচ উইনার। তো এটা দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু টিমস। তারপর আমি মনে করি যে যেহেতু ম্যাচটা ক্রিকেট, এখানে ইউ ক্যানট প্রিডিক্ট ক্রিকেট টিল দ্য লাস্ট বল বোল্ড, আমি এটা সবসময় বিশ্বাস করি। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আগের 2 ম্যাচে পাকিস্তানকে যেরকম সহজভাবে হারিয়ে দিয়েছে ভারত, আজকের ম্যাচে যদি তারা ঠিক একই ফর্মুলা নিয়ে বা একই চিন্তা নিয়ে খেলতে নামে, দে উইল বি ইন ট্রাবল। এবং পাকিস্তানের যেটা উচিত হবে সেটা হলো যে তারা এত খারাপ দল না, এই চিন্তা থেকে বা এই জিনিসটা প্রমাণ করার একটা দায়িত্ব এবং সর্বশেষ অ্যাসাইনমেন্ট আজকের এই তাদের সামনে রয়েছে। আই ডোন্ট নো যে তারা পাস করবে কি করবে না। পাস করতে হলে প্রথম কাজটুকু যেটা করতে হবে, স্টার্টিংটা ব্যাটিং বোলিং 2 ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী হতে হবে। কায়সার ভাই যেটা বলছেন এটা আসলে মানে খুবই লেজিট কথা আসলে এই মুহূর্তে। এই ছাড়া তো পাকিস্তানের হাতে কোনো অপশনও নাই। আপনি একটু জাভেদ ভাই, আমরা যদি ইন্ডিয়ান দলটাকে অ্যানালাইসিস করি, আমরা দেখব অভিষেক শর্মা এবং তার সাথে শুভমান গিল খুব একটা ভালো ফর্মে নাই। গিল একটা ম্যাচে 47 করেছে, বাকি ম্যাচগুলোতে সেভাবে মানে সূর্যকুমার যাদব আউট অফ ফর্ম। তারপরে যারা ব্যাটিং করতে আসেন তারা তিলক ভার্মা, আপনার সঞ্জু স্যামসং, তারপরে শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, দেন অক্ষর প্যাটেল। এই হচ্ছে তার ব্যাটিং লাইন আপ। 8 পর্যন্ত একদম সলিড ব্যাটার। তারপরে অনেকে বলছে যে ইন্ডিয়ার এবার মিডল অর্ডারটা খুব একটা টেস্টেড না, তারা অন অ্যান্ড অফ এভারেজ পারফর্ম করেছে, যে পারফরমেন্সটা মেবি বেটার হতে পারতো বা আর একটু ভালো দল তারা। এই জায়গাটাকে কি পাকিস্তান আসলে টার্গেট করতে পারবে কিনা? অফকোর্স আমি তো এটাই বলি যে পাকিস্তানকে ভালো খেলতেই হবে, কিন্তু মিডল অর্ডার টার্গেট করার জন্য পাকিস্তানের সেই স্পিন বোলিংটা অত ভালো কিনা, আই মিন টার্গেট করার মতো বা ওদেরকে আটকানোর মতো ধরার মতো আছে কিনা? T20 ফরম্যাট তো আপনার যদি আপনি প্ল্যান করে করেন, যেটা আপনি স্টার্টিংয়ে বললেন যে পাকিস্তানে কী করতে হবে, তা আমার কাছে মনে হয় এই 2-4 জায়গা আছে। একটা হচ্ছে আপনি এক্সট্রা রান দিবেন না, বিকজ ওরা দুর্দান্ত মারে, আপনি রান বিন্দা উইকেটে মাথা ঘামাবেন। আপনার যেটা ক্যাচিংয়ের ক্ষেত্রে, স্পেশালি ক্যাচিংয়ের ক্ষেত্রে যদি অপরচুনিটি আসে, আর ইন্ডিয়া এই অপরচুনিটিটা আসবেই, কেন ওরা স্ট্রোক খেলা পছন্দ করে, ওটা পাকিস্তানে গ্রেপ করতে পারে, তাহলে একটা ভালো সম্ভাবনা। আবার সবচেয়ে লাস্ট হচ্ছে T20 ফরম্যাট, এনিবডিজ গেম। ওরা যদি ডমিনেট করা পছন্দ করে, যেটা কায়সার ভাই বললেন বা আমিও বলি, যে ডমিনেট করতে অনেক ব্যাকফায়ার করে, যে তারা একটু ওভার কনফিডেন্ট বলবো না, তারা এগ্রেসিভ খেলেন। এর মধ্যে 2টা প্লেয়ার মেন প্লেয়ার তারা ফর্মে নাই, সূর্যাও বলেন, ইভেন শুভমান গিলও বলেন। কারণ শুভমান গিল রান তো একটা করেছেন, বাট 117 স্ট্রাইক রেট, আর অন্যদের এত টপ ফলোড বাই একটা ভারতের প্লাস পয়েন্ট কি, তাদের চমৎকার দুবে বলেন বা হার্দিক বলেন, অলরাউন্ডার তিলক ভার্মা কভার করে দেন। এখন সবচেয়ে বড় পাকিস্তান আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিনকে কীভাবে হ্যান্ডেল করে, কেন ওই 3 জনের স্পিনের মধ্যে এত ভ্যারাইটিস, ওই জায়গায় যাতে একদম পাকিস্তান যদি মিসফায়ার করে তাহলে কিন্তু পারবে না। ওইটাও কিন্তু পাকিস্তান মাথা ঘামাতে হবে। ওদের ব্যাটিং না, যদি পাকিস্তান ব্যাটিং ভালো করে আমার মনে হয় পাকিস্তানের ভালো সম্ভাবনা, কিন্তু ওদের যে বলিং ভ্যারাইটিস, আপনাকে 120 বল মারতে হবে, ওইটা একটা প্ল্যান করতে হবে। আপনি কাকে অ্যাটাক করবেন, কোন সময় অ্যাটাক করবেন, কে অ্যাটাক করবে। যেমন আমি ধরেন অফ স্পিনার খুব কমফোর্টেবল, কেউ লেগ স্পিনার কমফোর্টেবল থাকে, ওই রোলটাও কেন আলটিমেটলি 20 বলে কিন্তু খেলা চেঞ্জ হবে। তো ওই 20 বলে স্পিনার কাকে মারবো না, এটাও প্ল্যান করতে হবে। অলদো অনেক বলে এত বিগ প্ল্যান করার দরকার নেই, বেসিক প্ল্যান, বাট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পাকিস্তানের জন্য। কারণ ওই 3টা স্পিনার, বাংলাদেশ কিন্তু 3টা স্পিনারকে অ্যাটাক করতে গিয়ে আউট হয়েছে। তো পাকিস্তান যদি কন্ট্রোল করতে পারে, বুমরা তো আছেই, কিন্তু অত ফর্মে নেই, বাট ও অলওয়েজ বড় স্টেজে টপ বলিং করে। তো স্পিনারকে যে কীভাবে পাকিস্তান হ্যান্ডেল করে, আবার হয়তো ইন্ডিয়ার কথাতে আমি পাকিস্তান চলে আসছি কেন, ইন্ডিয়া চাচ্ছি যে আমরা একটা ভালো ম্যাচ হোক। তো ওই একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট, যেহেতু ইন্ডিয়ার ব্যাটিং ইন্ডিয়া করবে, ইন্ডিয়ার মতো ওদের অফ ফর্ম থাকে বা ফর্ম থাকে। 120 বল খেলা, যেটা বলে 8টা ব্যাটসম্যান চ্যাম্পিয়ন, 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, 50, 90, 200 স্ট্রাইক রেট আছে। তো ওই জায়গায় পাকিস্তান জিততে হলে আমার মনে হয় ওই জায়গাটা ইম্পর্টেন্ট দিতে হবে। অপরচুনিটি ফলোড বাই ওদের স্পিনকে ভালোভাবে হ্যান্ডেল করতে হবে পাকিস্তানকে। একটা জিনিস যোগ করি, সেটা হলো যে আপনি দেখবেন যে এর আগে আমরা যখন পাকিস্তানের শক্তিশালী দিকটা নিয়ে চিন্তা করতাম, সেখানে কিন্তু সবসময় বলা হতো যে পাকিস্তানের বোলিং দিকটাই সবচেয়ে স্ট্রং। কিন্তু পাকিস্তানের বোলিংটা যদি আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন যে খুবই কিন্তু আপনার মুখস্থ করা একটা বিদ্যার মতো হয়ে গিয়েছে এবং খুবই স্টোরিও টাইপ। আপনি দেখবেন যে পাকিস্তান কী টাইপের বোলিংটা করবে সেটা কিন্তু মুখস্থ, সবাই কিন্তু ব্যাটাররা জানেন। যেমন আপনি শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ, তারা
গতি দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করার একটা চেষ্টা করবেন, কিন্তু টি-20তে আপনি সবসময় শুরুর দিকে গতি দিয়ে পরাস্ত করতে চেষ্টা করলে বিপদে পড়বেন। আপনি দেখবেন যে আপনি কাঞ্চিত লেগে কিন্তু আপনার ছক্কা হয়ে যায়, এবং শুরুর দিকে 6 ওভারে মাত্র 2 জন বাইরে থাকেন, এই ছক্কা হওয়ার সুযোগটা অনেক বেশি। তো এখানেই আমি মনে করি যে পাকিস্তানের বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র গতি দিয়ে বা হাফ পিচে বল করে, শর্ট বল করে আপনি এই ব্যাটারদেরকে আটকে রাখতে পারবেন, সেই চিন্তা যদি নিয়ে করে থাকেন তাহলে দে উইল বি ইন ট্রাবল। আর ওয়ারেজ আপনি ভারতের বোলিংটা দেখুন, আপনি হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা দুজনই কিন্তু আপনার ম্যাচ উইনার। এই জাসপ্রীত বুমরার কথাই ধরি, আমি ওয়ার্ল্ড কাপ তারা যে জিতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা তো আপনি নিজেই দেখেছিলেন। সেখানে 36 বলে আপনার 24 রান দরকার, হাতে রয়েছে 6 উইকেট। এই অবস্থায় পৃথিবীর যে কোনো লোক কিন্তু আপনার ব্যাটিং দলের পক্ষে বাজির দল লাগাবে, কিন্তু সেখান থেকে জাসপ্রীত বুমরা একা পারফরমেন্স করে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন ভারতকে। সো জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার মতো তাদের চ্যাম্পিয়ন দুজন পেস বোলার রয়েছে, আর স্পিনে তো তারা দুর্দান্ত। যেটি বললাম যে অনেক ভ্যারিয়েশন আছে, কুলদীপ এবং বরুণ চক্রবর্তী এবং অক্ষর পটেল, তিনজন তিন স্টাইলে বোলিং করেন। তো এইটাও আমি মনে করি যে ব্যাটাররা থাকেন তাদের জন্য কিন্তু এদেরকে সামাল দেওয়াটা খুবই টাফ বিষয় হয়ে যাবে। সো ভাবার কোনো কারণ নেই যে ভারতের এই দলের বোলিং যে রয়েছে সেই বোলিংটাকে আপনি খুব সহজে উড়িয়ে দিতে পারবেন। তারপরও আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে আপনি ফাইনাল ম্যাচ, এখন দুই দলই লক্ষ্য একদিকে থাকবে, যে ট্রফির দিকে থাকবে। আমি আশা করছি ক্রিকেট ভক্ত হিসাবে যেন একটা সুন্দর ম্যাচ হোক। আর হ্যান্ডশেক যদি নাও করতে পারেন, আপনি কথা নাই বলতে পারেন, আমি মেনে নিলাম, এটাতে বড় কোনো আপত্তি আমার নেই, কিন্তু ম্যাচটা যেন এমন হয় যাতে ক্রিকেটটা অন্তত জিতুক। আমরা সেই ধরনের একটা ফাইনাল দেখতে চাচ্ছি। এক্স্যাক্টলি, ক্রিকেটটা জিতুক। এবং দিন শেষে আমার দুই আলোচকই তারা বলেছেন পাকিস্তানের কি হতে পারেন ব্যাটিংয়ে ফাখর জামান এবং বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি, এটা সবাই জানে যে ইজ দ্য মেইন বোলার, স্ট্রাইক বোলার। হারিস রফ অলসো গুড, বেশি উইকেট যদিও পেয়েছেন, বাট হারিস রফের উপরে ওইভাবে আসলে রিলাই করাটা কঠিন। বাট এই ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ে আমার তুরুপের তাস সাইম আইয়ুব, আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে হি ইজ আ ভেরি ট্যালেন্টেড, ভেরি ক্লাসিক প্লেয়ার, এবং এটা সবাই স্বীকার করে। এবং ইন্ডিয়ান আলোচকদের কাছে আমি শুনেছি এক্স ক্রিকেটাররা তাকে হাইলি রেট করে। হোপফুলি টানা 3-0, 4টা মানে 6 ম্যাচে 4-0 খাওয়ার পরে এই ম্যাচটা মেবি হতে পারে। অনেক বড় আত্মবিশ্বাসী আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে 6 ম্যাচে 4-0 যিনি মেরেছেন তার উপর আপনি ফাইনালে বাজির ধরটা ধরছেন। তবে একটা জিনিস একটু মনে করিয়ে দেই, পাকিস্তান এই ম্যাচে যদি জিততে চায় তাহলে অন্তত শাহিন শাহ আফ্রিদিকে যেন ব্যাটিং এর প্রয়োজন না পড়ে। আপনি যদি শাহিন শাহ আফ্রিদিকে ব্যাটিং এর প্রয়োজন হয় তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন যে এটা একটা লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আর যদি শাহিন শাহ আফ্রিদিকে ব্যাটিং এ না করতে হয়, তার অর্থটাই হলো যে একটা চ্যালেঞ্জিং স্কোর পাকিস্তান হয়তো এখানে দাঁড় করাতে পারে। এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানের ব্যাটাররা প্রায় ম্যাচে ব্যর্থ হয়েছেন এবং শাহিন শাহ আফ্রিদিকে নেমে আপনার ছক্কা হাঁকিয়ে স্কোর করতে হচ্ছে, যার মূল বিপক্ষে তাই হয়েছে। রাইট, যার মূল কাজ কিন্তু আপনার বোলিং করাটা। তো যার মূল কাজ বোলিং করাটা, সেটা না করে তার উপর বাড়তি যে দায়িত্বটা রয়েছে, সেই বাড়তি দায়িত্ব তার কাছ থেকে যদি আপনি আশা করেন, আমার মনে হয় না সামনে এগিয়ে যেতে পারবেন। তারপর আমি আপনাকে ধন্যবাদ জানাই যে 6 ম্যাচে যিনি 4-0 হাঁকিয়েছেন তাকে আপনি ফাইনালের সবচেয়ে বড় বাজির ঘোড়া বলছেন। পাকিস্তানের পক্ষে আমি মনে করি সাইম আইয়ুব হতে পারেন বাজির ঘোড়া। আই ডোন্ট নো, বাট আমি জানি না, আমার মানে পারমিটেশন কম্বিনেশন এবং সবকিছু মিলিয়ে আমার কাছে থেকে মনে হচ্ছে, হ্যাঁ এই চিনচিন ব্যথা। আমি শুধু এতটুকু বলতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ধন্যবাদ দেওয়ার আগে লাস্ট আরেকটা জিনিস যোগ করতে চাই। আপনি দেখবেন যে সাইম আইয়ুবের পক্ষে আপনি যে বাজিটা লাগিয়েছেন তার আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে তিনি কিন্তু 6 ম্যাচে 4-0 হাঁকিয়েছেন, কিন্তু প্রায় প্রত্যেক ম্যাচে ভালো বোলিং করছেন এবং প্রত্যেক ম্যাচে প্রত্যেক ম্যাচে কিন্তু তিনি তার দলের হয়ে ভালো বোলিং করছেন। এবং আমি তার উপরে আসলে আমি তার উপরে আস্থা রাখতে চাই শুধু ব্যাটিংয়ে। বোলিং তো তার বাই প্রোডাক্ট হিসেবে আসে, বেসিক কাজটা সাইম আইয়ুবের যেটা, সেটা হচ্ছে একটা ফ্লাইং স্টার্ট। আই হোপ হি ইজ ভেরি ট্যালেন্টেড। না, আপনি আশা রাখার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাকে আজকে একাদশে পাকিস্তান রাখবে কি না। অবশ্যই রাখবে, এটা অনেক বড় প্রশ্ন। পাকিস্তান অবশ্যই একাদশে রাখবে। না, উনি বোলিং এ ভেরি মাচ সাকসেস, 6টা উইকেট ইকোনমিক্যালি খারাপ না, মানে তাকে রাখতেই হবে। আর পাকিস্তানকে যদি ইন্ডিয়ার বিপক্ষে জিততে হয় তাহলে ফখর জামান এবং সাইম আইয়ুবকে দুর্দান্ত খেলতে হবে, তাছাড়া ইন্ডিয়ার বিপক্ষে জেতার কোনো চান্স নাই। এটা আমার প্রেডিকশন। থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকেই। যে কথাটা একদম শুরুতে বলছিলাম যে একটু বুকে চিনচিনে ব্যথা, তবে ক্রিকেটের নরম হাওয়ায় এই অসুখটা আমাদের সেরে যাক। আমার দুই আলোচকও বলেছেন যে একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে ক্রিকেট জিতুক, ক্রিকেট জিতলে আমাদের ভালো লাগবে। জাভেদ ভাই বলেছেন পাকিস্তান ইন্ডিয়া ম্যাচটা ভালো হলে বাংলাদেশ ক্রিকেটেও একটা পজিটিভ ভাইব তৈরি হবে। কায়সার ভাই একই রকম বলেছেন যে এই ম্যাচে আমরা আসলে দিন শেষে দেখতে চাই ভালো ক্রিকেট। সেই ভালো ক্রিকেট দেখার প্রত্যাশা নিয়ে আজকে আমরা টিভি সেটের সামনে বসতে চাই। হোপফুলি
একটা ফাইনাল ম্যাচই আমরা দেখব। আগের গ্রুপ পর্বের এবং সুপার ফোরের 2 ম্যাচের মতো এক পেশে ফাইনাল আমরা দেখতে একদমই রাজি না। সো আই হোপ পাকিস্তান এবং ইন্ডিয়া দল কেউই আমাদেরকে হতাশ করবে না। শেষ করতে চাই এনিগমা টিভির আজকের এই এপিসোড স্পোর্টসের। আরেকটা এপিসোড বাকি আছে এশিয়া কাপ নিয়ে আমাদের, নেক্সট ডে ফাইনাল ম্যাচের পরে আমরা সেটার চুলচেরা বিশ্লেষণ এবং অ্যানালাইসিস নিয়ে সে গ্র্যান্ড এপিসোডটা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।